one of the basic need to us for weaving, spinning, dyeing, bleaching and clothing. তো এতগুলো সেকশনস পেরিয়ে আমরা কিন্তু এটা করি। তো সেখানে কটন টেক্সটাইলের একটা মূল জিনিস হচ্ছে the production of raw material, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো এটা তোমরা অনেক আগে এই কথাটা তোমরা জানতে। তো প্রোডাকশন অফ র ম্যাটেরিয়ালস কি আমরা দেখছি যে ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, সাউথ এন্ড সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু মেজরলি হচ্ছে কটন কন্ট্রোল, কটন প্রোডাকশন কন্ট্রোল। এর বাদেও আমরা পাচ্ছি এটা, সেটা হচ্ছে যে পাঞ্জাব, পাঞ্জাবের সমতলে এখানে আমরা পাচ্ছি। তবে পাঞ্জাব সম্পর্কে কয়েকটা কথা বলে রাখা। আমরা যখন ফার্স্ট প্ল্যান পিরিয়ড 1951 টু 1956 প্রথম প্ল্যান পিরিয়ড, এই প্রথম প্ল্যান পিরিয়ডে যেটা যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তগুলোর মধ্যে একটা অন্যতম সিদ্ধান্ত ছিল, সেটা ছিল যে এই ইরিগেশন সেক্টর, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে এই যে নদীতে বাঁধ দিয়ে যে বহুমুখী পরিকল্পনা, তার মানে এটাকে আমরা কি বলবো, মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। আমরা পাঞ্জাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পাঞ্জাবে বেসিক্যালি সেখানে 5টা নদী, তাই জন্য পাঞ্জাব বলা পাঁচটা নদী অববাহিকা রয়েছে। এই 5টা নদী কি কি? শতদ্রু, ইরাবতী, বিতস্তা, চন্দ্রভাগা। তো এই 5টা নদী ওটার উপর দিয়ে যাওয়ার জন্য প্রায় প্রত্যেক বছর কম বেশি হিমালয়ের নিশ্চিত জল বেড়ে গেলে বন্যার পরিবেশ, কখনো কখনো সেখানে এই নদীর জলগুলোকে কাজে না লাগিয়ে বরঞ্চ মানুষের অপকারী কাজে লাগতো। এবার সেখানে এই যে বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে যে বাঁধ দেওয়া হয়, এই যে শতদ্রু প্রকল্প, ভাগনা নাঙ্গাল প্রকল্প, এইসব প্রকল্পগুলো করে দেওয়ার জন্য একদিকে জল বিদ্যুৎ উৎপাদন করা গেল, অপরদিকে সে যে স্ট্যাক্ট বা স্টোরড ওয়াটার, তার মাধ্যমে আমরা ইরিগেশন সেক্টরকে আমরা বাঁচিয়ে রাখলাম। ফলে ইরিগেশনের জন্য যে মেন 3টা স্তম্ভ, প্রথম স্তম্ভ হচ্ছে জলবায়ু প্রতিকূলতার জন্য ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে যে এগ্রিকালচারাল সেক্টর প্রচুর মান পেত, এত কৃষক বা ল্যান্ড টেনেন্সিতে এত ধরনের প্রোডাকশন সেগুলো কম হতো, সেইটা একটা ফ্যাক্টর গেছে। আর দ্বিতীয় একটা ফ্যাক্টর গেছে কি না, আমি আজকে তোমাদের একটা পাঞ্জাবের আমরা এই জায়গাটায় পাঞ্জাবকে দিচ্ছি, তাই? এবার এই জায়গাটা আমরা জুম করে আমরা এটা দেখতে পাই যে সিন্ধু নদীর 5টা অববাহিকা এইভাবে গেছে। এটা হচ্ছে ইন্ডাস। আমরা যদি এটাকে জুম করি তাহলে জুম করে এটা দেখতে পাবো আমরা এই জায়গাটার কথা বলছি, আর এই জায়গাটার কথা বলছি। পাঞ্জাব সম্পর্কে তোমাদের দুটো কথা বলে তারপরে আমি ওই জায়গাটায় যাচ্ছি। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যাপক কৃষি উন্নতি। তোমরা জানো ভারতবর্ষের পাঞ্জাব, এখানে কটন একটা গুরুত্ব। যদিও আমরা কটন গ্রেডকে আমরা ইউপি সমেত এই জায়গাগুলোতে পাই, আমাদের এই অঞ্চলে কিছু কটন উৎপাদন হয়ে থাকে, এই অঞ্চলটা ব্যাপক কটন উৎপাদন, এবং এই অঞ্চলটা সমেত এই অঞ্চলটা কটন উৎপাদন, এগুলো হচ্ছে কটন। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি যে র ম্যাটেরিয়ালস প্রোডাকশনে এটা নেই। ইরিগেশন সেক্টরকে আগে উন্নত করানোর জন্য পাঞ্জাবে কটন হুইট প্রোডাকশন
দ্রুত বাড়ানো সম্ভব হয়েছে এবং ইন্ডিয়া এখন কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি স্বনির্ভরশীল, আত্মনির্ভর বলা যায়। এর দ্বারা কি সুবিধা হলো? সবচেয়ে প্রথমে এগ্রিকালচার সেক্টরের মধ্যে যেটা তোমার ক্লাইমেটিক ডিটারমিনেশন অর্থাৎ জলবায়ুর যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু ওভারকাম করা গেল ডিউ টু আর্টিফিশিয়ালি ক্রিয়েশন অফ দ্য মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। শুধুমাত্র আমরা পাঞ্জাবের কথা উদাহরণ দিলে হবে না, এখানে কর্ণাটকেও সেরকম উদাহরণ আমরা পাবো। ইরাবতী সমেত এখানকার প্রকল্পে টাকা কিনতে হবে। আমরা ইউপিতেও এরকম উদাহরণ পাবো এবং সর্বোপরি আমরা গুজরাট, দক্ষিণ রাজস্থান, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব রাজস্থান আর মহারাষ্ট্রের উত্তর অংশ এখানে কিন্তু কটন টেক্সটাইলের কটন উৎপাদনের জন্য যে ভূমিকা ব্ল্যাক সয়েল, এই ব্ল্যাক সয়েল কিন্তু ভারতবর্ষের যে যে জায়গাগুলো রয়েছে সেই সেই জায়গায় প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে ফেরানোর জন্য আমরা বহুমুখী উন্নয়ন করেছি। নদীর পানিকে স্টোর করে, ওয়াটার স্টোর ড্যাম নির্মাণ, তার জন্য অনেকগুলো হয়েছে। যেমন প্রথমে প্রাকৃতিক নির্ভরশীলতা কাটানো হয়েছে এগ্রিকালচার সেক্টরে, যেমন তার সঙ্গে আমরা জলবিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি। তিন, সেখানকার যে মৎস্যচাষ জলজ সেই জলজ প্রাণের একটা বাস্তুতান্ত্রিক আর সর্বোপরি নদীগুলোর মধ্যে জলের যে নিয়ন্ত্রণ সেটাকে সমেত আমরা এখানে একটা পর্যটন কেন্দ্রিক একটা পর্যটন ক্ষেত্র করে উঠেছি। এবার আসি সেই কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ডোমিনেটিং এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। কলোনাইজেশন পিরিয়ড ডিউরিং দ্য কলোনাইজেশন 1700 সালের পর এই সালটার মধ্যে বেসিক্যালি কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সবচেয়ে লার্জ ইনক্রিজ করেছিল। আমরা জানি যে ইউরোপের ইংল্যান্ড যদি মার্কেট সেখানকার থেকে আমরা পেয়েছিলাম যে ইউরোপেরা শিল্পন করেছিল, আধুনিক মানুষ কোথায় ছিল, অর্থনৈতিক সংস্কার তাদের মধ্যে ছিল, এমনকি গণমাধ্যম ব্যবস্থা ছিল, ভালো প্রশাসক ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাদেরই হাত ধরে এই উইভিং, স্পিনিং মিল এগুলো ধীরে ধীরে ভারতবর্ষে কয়েকটা উইভিং মিল সেন্টার রয়েছে, যেমন কোয়েম্বাটুর, যেমন ভাদোদরা বা বরোদা, যেমন আহমেদাবাদ, ম্যানচেস্টার বলা, তাই তো সেরকমই কিছু কটন উইভিং রয়েছে। তবে ইস্টার্ন ইন্ডিয়ার তুলনায় ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া এখনো অব্দি লিডিং অবস্থায় রয়েছে এই। এবার এই কটন টেক্সটাইলের ক্ষেত্রে আমরা ইন্ডিয়াতে 144 ক্লাস 140 আমাদের বেসিক নিডসের মধ্যে পড়ে পরিধান ক্লথ। সুতরাং খাদ্য, বস্ত্র এই দুটো জিনিসের ক্ষেত্রে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি যেখানে থার্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, সেখানে সেকেন্ড লার্জেস্ট পড়ে। অফকোর্স ফার্স্ট লার্জেস্ট কি হবে? আয়রন এন্ড ওর। আর ফোর্থ লার্জেস্ট কি হবে? ফোর্থ লার্জেস্ট হচ্ছে পেট্রোকেমিক্যাল। ওকে, তো এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসাবে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি বন্টন বিভিন্ন স্থানগত বন্টন। যেমন তোমাদের প্রথমে আসি একটু হিস্টোরিক্যাল পার্ট থেকে শুরু করা যাক। ইংরেজরা তো চকচান্দ এখানে এলেন, তখন অবিভক্ত বঙ্গ, এখান থেকে এসে 100-200 বছর পরে 150-100 বছর পরে বুঝতে পারলেন যে এখানে কৃষ্ণনীতিকা রয়েছে, এখানে কটন তৈরি করা যাবে, এগুলো রয়েছে। তাই তিনি এর পাশাপাশি চলে বিভিন্ন নীতি
মসলিন আদি কাপড় ঢাকাই মসলিন তখন এগুলো তৈরি হয়। এবং তখন আমাদের ইন্ডিয়াতে যে প্র্যাকটিসটা ছিল উইমেন এক্সপ্লেইন সেটা বেসিক্যালি ছিল কিসে না, সেটা বেসিক্যালি ছিল ওই চটকার মধ্যে। অর্থাৎ এখনো যাতে আমরা মফস্বলে গ্রামে স্মল স্কেল হ্যান্ডলুম ক্রাফট জব আমরা যাকে বলি, অর্থাৎ যেখানে গামছা তৈরি হয়, ধুতি তৈরি হয়, তাই না, এটা স্মল স্কেল ক্রাফট জব। মানে এই জায়গাটায় আমরা ইন্ডিয়াতে এখনো গ্রামাঞ্চলে বা মফস্বলে পাই। মফস্বলের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল, এখনো অনেক আনএমপ্লয়মেন্ট মনে রয়েছে। এমনকি আমরা মফস্বলের বাজারগুলো দেখি গামছা, ওড়না বা ওড়ানি বা ধুতি এগুলোকে আমরা দেখি, অনেক ছাপা শাড়ি সেগুলোকেও আমরা দেখি। শুধু তাই নয়, এখনকার যে সব ছাপা শিল্প গড়ে উঠছে এই নদী তীরবর্তী কাপড় দেখতে পাওয়া যায়, ওইগুলো যে মূল যে কাপড়টা, সেই মূল কাপড়টা কিন্তু এখন ধীরে ধীরে তার একটা মেকানাইজেশন আসছে। মানে উলুবেড়িয়া বা আমাদের এই পার্শ্ববর্তী নিমতৌড়ি, উলুবেড়িয়া এইসব জায়গাতে ছোট ছোট মেশিনের সাহায্যে এই সুতোগুলোকে ফাইন করে তার উইভিং করার চেষ্টা করছে। তো এই উইভিংয়ের সিস্টেমের মাধ্যমে আমরা মূল কাপড় আনলাম। এইটা কিন্তু এই সিস্টেম আগে কিন্তু হিস্টোরিক্যালি ইন্ডিয়াতে এটাই হতো। সেখান থেকে বিভিন্ন জনজাত পেরিস, বিভিন্ন ধরনের শিল্পের রেজিমস হয়েছে, অনেক গবেষণা গেছে, ফাইন থেকে অতি ফাইন, মিক্স কটন থেকে রকট, বিভিন্ন ধরনের জিনিস। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অঞ্চলগুলো থেকে ধীরে ধীরে ভাবতে পরবর্তী ক্ষেত্রে ইংরেজদের লেগ ধরে বলতে যে ডাচ সৈনিকরা তারা গোয়া বন্দরে এসে আক্রমণ করেছে এবং সেটা ছিল এই আক্রমণ। মানে তারা তো সব বণিক শ্রেণী ছিল, তা বণিক শ্রেণী হওয়ার জন্য তারাও চেষ্টা করলো আমার পাশের প্রতিনিধি এরকম একটা ইন্ডিয়া নামে একটা জায়গা আবিষ্কার করে নি, তাহলে ভালো মাছ, তাহলে আমরাও তো কম জানি আছি। তারা জলে অর্থাৎ জল পথে পানি পাল্টা নৌকা বা এইগুলোতে তারা খুব আগ্রহী ছিল। তারাও কিন্তু এসেছে, তাই আমার ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়ে যাওয়ার পরেও 1970-এর দশক পর্যন্ত গোয়া স্বাধীনতা এখানে ডাচ সৈনিকরা ছিল। এখন এখানকার গোয়া সমুদ্র বন্দর থেকে শুরু করে অনেকেই শুধু তাই নয়, এখানে যে দক্ষিণ যে অঞ্চলটি রয়েছে কেরালা, কর্ণাটকের বেশ কিছু অঞ্চল, শুধু তাই নয়, সাউথ ইন্ডিয়ার এই অংশটায় এখনো কিন্তু হিন্দুদের সঙ্গে খ্রিস্টানদের ধর্মীয় কাজ সব হিন্দুর সঙ্গে খ্রিস্টান প্রায় সমান পাল্লা। আমাদের এখান থেকে একটা দারুণ প্রশ্ন আছে যে ভারতবর্ষের খ্রিস্টানরা দক্ষিণবঙ্গে কেন বেশি? শুধু তাই নয়, হিন্দি ভাষাভাষী বলা হয় না, যে হিন্দি ভাষার বলা হয় সেটা সাধারণত ভারতের উত্তর দিকে দক্ষিণ দিকে চলে আসে। এখানে তামিল, তেলেগু, কন্নড়, হ্যাঁ, এই ভাষা লোকেরা বেশি রয়েছে এখানে, তাই না? কঙ্কন এই এবার এই জায়গাটা একটা প্রাকৃতিক প্রতিবন্ধকতাও রয়েছে, কোথায় জানেন? দ্যাট ইজ ডেকান প্লেট, সহ্যের প্রতিবন্ধকতা, পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাট। তো এই ওয়েস্টার্ন ঘাট বরাবর আমাদের এই সংকীর্ণ উপত্যকায় এখানে ঘাট সৈনিকদের নিয়ন্ত্রণ শাসন প্রতিষ্ঠা ছিল। তারাও কিন্তু ইউরোপের উন্নত মস্তিষ্কের ফলনে
ভারত তো এবার আসি এদের হাত ধরেই কিন্তু ভারতবর্ষের আধুনিক যে মানে ব্যবস্থা মানে কাপড় তৈরি কল কাপড় তৈরি এই যে আধুনিক ব্যবস্থাটা এই আধুনিক ব্যবস্থাটা কিন্তু এদেরই ঠিক আছে এখন তো অনেক যেমন ভারত কাপড়ের এক্সপোর্ট করে বিশেষ করে ভারতের যে প্রতিবেশী যেগুলো রয়েছে এদিকে শ্রীলঙ্কা বলো এদিকটা বাংলাদেশ বলো বা এদিকটা মায়ানমার বলো সীমান্ত হ্যাঁ মায়ানমার এদিকটা তিব্বত বলো ভারত লাগাতার এদেরকে কি করে এক্সপোর্ট করে লাক্ষাদ্বীপ এগুলোকে এক্সপোর্ট করে ঠিক আছে ভিডিও করার মতো বলে